যাত্রায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালের যাত্রীদের ভিড়, সময় মতো যাত্রা করতে পেরে যাত্রীদের সন্তোষ, মহাসড়কে বাড়ছে চাপ। জমে উঠছে কোরবানির পশুর হাট, দাম বেশি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ, গোখাদ্যের কারণে পশুর দাম চড়া বলছেন ব্যাপারীরা। কিন্ডারগার্টেন শিক্ষক থেকে হাজার কোটি টাকা কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা সুমনের, দলীয় প্রভাবে হয়েছেন কলেজ অধ্যক্ষ। ময়মনসিংহে সরকারি জমিতে আমলা রাজনীতিকদের বহুতল ভবন নির্মাণের অভিযোগ, আদালতে মামলা করেও নিশ্চুপ প্রশাসন। এবং নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট ভিনসেন্টে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড় করছে মানুষ। রেলের ঈদযাত্রার প্রথম দিনে শিডিউলে কিছুটা সমস্যা হলেও দ্বিতীয় দিনে তা কাটিয়ে উঠেছে। লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ তেমন না থাকলেও বাস টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। আগামী সোমবার সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই ঢাকা ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীর চাপ বেড়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে। জটিলতা এড়াতে টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময় মতো স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরাও। ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার। ঈদ স্পেশাল ট্রেন, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, ক্যাটেল স্পেশাল ট্রেন, সব স্পেশাল ট্রেনগুলো একসাথে যোগ হয়েছে। তো এটার সাথে আপনাকে যেটা বললাম যে প্রত্যেকটা ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে আমরা ঢাকা থেকে মুভ করছে। আজকে আমাদের ঢাকা থেকে দুটো ঈদ স্পেশাল ট্রেন যাচ্ছে, এক ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, আর একটা হচ্ছে আজকে রাতে যাবে, সেটা জয়দেবপুর থেকে পার্বতীপুর। আপনার জয়দেবপুর থেকে পার্বতীপুর ঈদ স্পেশাল 15। বৃহস্পতিবার সকালে ঈদযাত্রা পর্যবেক্ষণ করতে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বলেন, টিকিট কালোবাজারি বন্ধে নজরদারি চলছে। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ঘরে ফেরার টিকিট পেয়ে খুশি যাত্রীরা। ভিন্ন চিত্র রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকালে কিছুটা যাত্রী সমাগম থাকলেও ক্রমে তা কমতে থাকে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। রেলপথের ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, রেলযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং শিডিউল নিয়ে কি বলছেন তারা? ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজকে লঞ্চ, বাস টার্মিনালের মতো রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু যাত্রীরা আসলে ঘরে ফিরছেন এবং রাজধানী ঢাকা ছাড়ছেন। তবে আমরা সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ঈদযাত্রার যে ভোগান্তি বা যাত্রী চাপ সেটি কিন্তু দেখিনি। এখন পর্যন্ত জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস, সিলেটগামী উপবন এক্সপ্রেস এবং কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেনগুলোকে আমরা যথাসময়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দিতে দেখেছি। এখন পর্যন্ত আরও বেশ কিছু ট্রেন আসলে স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছেন। তবে যাত্রীরা যেটি বলছেন যে এখন পর্যন্ত ঈদের যে ভোগান্তি বরাবরই যেটি হয়ে থাকে সেই ভোগান্তি এখন পর্যন্ত তারা পাননি। যদিও আজকে অনেক গরম রয়েছে, তবে ভিড় কম থাকায় যাত্রীরা স্বস্তিতে আসলে তারা ঘরে ফিরতে পারছেন। এখন পর্যন্ত যদি বলি, নকশিকাতা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, মোহনগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, এই ট্রেনগুলো আসলে প্ল্যাটফর্ম ছাড়ার অপেক্ষায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় না থাকায় যথাসময়ে ট্রেনগুলো স্টেশন ছাড়তে পারবে বলে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সকালে এখানে রেলওয়ে স্টেশনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র্যাবের মহাপরিদর্শক এসেছিলেন এবং তিনি সার্বিক বিষয় পরিদর্শন শেষে এখানে ব্রিফিংয়ে জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু র্যাব আসলে প্রস্তুত রয়েছে। এবং দুপুর 1টায় এখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আসার কথা রয়েছেন, তিনিও সার্বিক বিষয় পরিদর্শন করে আমাদেরকে জানাবেন। আমরা রেলওয়ের যিনি এখানে ব্যবস্থাপক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন এখন পর্যন্ত যাত্রীরা কোনো অভিযোগ করছেন না, সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত ঠিক রয়েছে। অরিন।
সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে, ভিড় বেড়েছে লঞ্চ ও ফেরিঘাটেও। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী আব্দুল আলিম ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে আছেন সহকর্মী শাহিনুর রহমান। তারা সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রথমেই যাচ্ছি শাহিনুরের কাছে। শাহিন, কি অবস্থা দেখছেন মহাসড়কের পরিস্থিতি এবং যানবাহনের চাপ কেমন দেখছেন, এবং ঈদযাত্রায় যারা আসলে বাড়ি ফিরছে তারা কি বলছে এ বিষয়ে? অরিন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আর নবীনগর যে চন্দ্রা মহাসড়ক, এই মহাসড়কের বাইপাইল মোড়ে অবস্থান করতেছি। আপনাকে যদি দেখাই যে সকাল থেকে কিন্তু গাড়ির চাপ এবং যাত্রীর চাপ বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে এই সাভার আশুলিয়ার যে শিল্প অধ্যুষিত এলাকায়, এই এলাকার অনেক কারখানায় কিন্তু ছুটি হয়ে গেছে। আশা করা যায় আগামীকাল এবং শনিবারের মধ্যে সমস্ত কারখানা ছুটি হয়ে যাবে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় তারা মোড়ে মোড়ে তারা বিভিন্নভাবে তারা এই রাস্তাকে যান চলাচল স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার তারা করছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল আইজিপি কিন্তু এই বাইপাইল মোড় পরিদর্শন করেছে। তিনি কিন্তু পরিদর্শন করে তিনি জানিয়েছে যে ঢাকা রিচা মহাসড়ক এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে কোথায় কোনো যানজট হবে না, এমনটি কিন্তু তিনি জানিয়েছে। এবং যানজট নিরসনের জন্য প্রতিনিয়ত ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক বিভাগে সমন্বয়ে কাজ করবে, এমনটি কিন্তু জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে আমরা কিছু কাউন্টার মাস্টারের সাথে কথা বলেছি এবং কাউন্টার যে যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই ঢাকা আরিচা মহাসড়কের অনেকটা স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু আবদুল্লাপুর থেকে যে বাইপাইল মোড় থেকে যে চন্দ্রা যে মোড়, এই যে এলাকাটা, এই এলাকাটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হওয়ার কারণে কিন্তু গাড়ি এবং গাড়ির কিন্তু বাড়তি একটি চাপ পরিলক্ষিত হচ্ছে এবং যানজটের সংখ্যা আছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, কিন্তু কাউন্টারগুলোতে প্রচুর যাত্রীর চাপ আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একই খবর নিয়ে চলে যাব মানিকগঞ্জে আলিমের কাছে। আলিম। ধন্যবাদ শাহিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 3 নম্বর ফেরিঘাটে। তো ঈদের ঘরমুখো যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তো বিকেল নাগাদ যানবাহন এবং যাত্রীদের চাপ বাড়বে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তো আমরা বলতে চাই যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের এবং যানবাহনের পারাপার এবং যাতায়াতের অন্যতম নৌ রুট হচ্ছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। এই নৌ রুটের পাটুরিয়া দৌলতদিয়া ফেরি 20টি ফেরি এবং 30টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং যানবাহন পারাপার করছে। আমরা সকাল থেকে ঘাট এলাকায় অবস্থান করছি। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে যানবাহন এবং যাত্রীর চাপ সংখ্যা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি ফেরি অবস্থান করছে এবং যানবাহনের কিন্তু সারি কিছুটা লক্ষ্য করা গেছে। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঈদে ঘরমুখো যাত্রীরা এবং যানবাহন যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেই জন্য তারা তাদের যে প্রচেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং 20টি ফেরি এবং 30টি লঞ্চ তারা প্রস্তুত রেখেছেন। এছাড়া আমি কথা বলেছি মানিকগঞ্জ পুলিশ প্রশাসন এবং পুলিশ সুপার গোলাম আজাদ খানের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে এই ঘাট এলাকায় এবং ঢাকা রিচা মহাসড়কে যেন এই ঈদে ঘরমুখো যাত্রীরা হয়রানির শিকার না হন এবং কোনো মলম পার্টি এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তারা প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য টহল দিচ্ছেন। কথা বলেছি জেলা প্রশাসক রেহেনা আক্তারের সাথে। তিনি যেটি বলেছেন যে এই ঘাট এলাকায় সার্বক্ষণিক একটি মেডিকেল ক্যাম্প
রেডি রেখেছেন, যাতে কোনো যাত্রী অসুস্থ হয়ে গেলে তৎক্ষণাৎ তাদেরকে চিকিৎসা দেওয়া যায় এবং চিকিৎসা দেওয়া যায় এবং কোনো রকম অপ্রীত ঘটনা, সেই জন্য তারা ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ টহল দিচ্ছেন। তো এছাড়া যে ঘাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে তিনটি ঘাট সচল রয়েছে। এর মধ্যে একটি ঘাটে সকালে একটি ট্রাক এবং একটি রেকার উল্টে গিয়ে সেই ঘাটটি বন্ধ রয়েছে। সেই ঘাটটি চালু না থাকার কারণে যানবাহনের কিছুটা যানজট এবং চাপের সৃষ্টি হয়েছে। তো বিকেলের দিকে যদি ঘাটটি সচল হয় তাহলে এই যানজট এবং চাপ কমে যাবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট থেকে ঈদে ঘরমুখ যাত্রীদের ঘরে ফেরার আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, পশুর দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি অরিন, আপনি যেটা বলছিলেন, আমরা আসলে কুমিল্লার যে গরুর হাট বাজার শুরু হয়েছে, আসলে আমি আপনাকে জানিয়ে রাখি বেলা গড়ার সাথে সাথে আসলে বাজার গরুর সঙ্গে বৃদ্ধি পাবে। যে বাজারটা রয়েছে আসলে বাজার হচ্ছে মুরাবন বাজার। আসলে আমি গরু আসতে শুরু করেছে বাজারে এবং সেই দিক থেকে বলতে পারি কুমিল্লার বাজারগুলো আসলে আগামী শুক্রবার থেকে আসলে বেশি জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে বাজারটা রয়েছে, বাজারে সবচেয়ে বড় বাজার হচ্ছে মুরাবন বাজার, কুমিল্লার সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার একটা। এটা সরকার বিকাল 2টার থেকে আসলে পুরো বাজারটা আসলে গরুতে সয়লাভ হয়ে যাবে। তবে একটু জানা রাখি কুমিল্লার যে বাজারগুলো রয়েছে, আমরা দেখেছি গরু বাজার আবার একটু সহনীয় পর্যায়ে আছে এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতার সমাগম আসলে এখন তেমন একটা বাড়েনি। আমি যদি একজন গরু বিক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে এই আপনারা যে গরুর যে লালন পালন করেছে কেমন কষ্ট হচ্ছে, আমরা আসলে গরু এবার কেমন দাম পাওয়ার চিন্তা ভাবনা কেমন করছেন? ইনশাল্লাহ আমরা তো আশা করি ভালো দামের। এখন তো বাকি ডালার কি হয় দেখা যাক, আর তো টাইম আছে, কমসে কম আর আসার পর বোঝা যাবে বেচা কিনা। তারপর ইনশাল্লাহ আমরা তো চাই নতুন দাম পাওয়ার জন্য। যেটা বলছেন আসলে আমি এই বাজারটা বড় গরু রয়েছে, যে গরুটার নাম হচ্ছে রাজা বাবু। সেই রাজা বাবুর কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আসলে রাজা বাবু দাম হাঁকাচ্ছেন আসলে অনেক 6-7 লাখ টাকা রাজা বাবু দাম হাঁকাচ্ছেন। আমি কিন্তু রাজা বাবুর সাথে কথা বলার চেষ্টা করব। কুমিল্লার যে বাজারগুলো রয়েছে ভাই 409টি বাজার রয়েছে কুমিল্লা স্থায়ী অস্থায়ী বাজার হিসেবে। আগামীকাল থেকে আসলে 70টা বাজার শুরু হবে। এখন যে গরুটা যাচ্ছে এর নাম হচ্ছে রাজা বাবু। রাজা বাবুর সাথে আমি সাথে কথা বলার চেষ্টা করবো। রাজা বাবুর যে মালিক ভাই, এই গরুটার আপনি কত দাম হাঁকাচ্ছেন? এটা আমার 12 লক্ষ টাকা। রাজা বাবু। দেখতে পাচ্ছেন রাজা বাবু দাম হাঁকাচ্ছে 12 লক্ষ টাকা। উনি বলছেন যে আসলে যদি কোনো ক্রেতা থাকেন তাহলে আসলে তার কম মূল্যে উনি দিয়ে দিবে। আসলে সবকিছু মিলে বলছে রাজা বাবু যে আমরা দেখতে পাচ্ছেন, রাজা বাবু বিশাল আকৃতি একটা রাজা বাবু। যে রাজা বাবুকে ভাই এটা কত বছর ধরে আপনি এটা লালন পালন করছেন? 4 বছর। 4 বছর ধরে খাওয়া দাওয়া খোল ভুসি ভাত আর কি কলা এই বিভিন্ন ধরনের। না 12 লাখ টাকা বিক্রি করবেন, আমরা কত হইলে আমরা ছেড়ে দিন করব? কাস্টমার আইয়া চাইয়া পছন্দ হইলে বেচতাম। নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া যাইতে না। হ্যাঁ, 7 লাখ টাকা। 7 লাখ টাকা দাম উঠেছে। আপনি কত হলে ছাড়বেন? গরুটা 10 লাখের নিচে হইলে বেচতাম। 10 লক্ষ নিচে। 10 লক্ষের নিচে। আসলে যে রাজা বাবু যে গরুটা দেখছে, রাজা বাবুর আসলে আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটা গরু। আসলে যে রাজা বাবুর জন্য আসলে উৎসুক জনতা আসলে রয়েছে, তারা বলছেন যে আজকে গরুটি আসলে সবচেয়ে বড় বাজার, যেহেতু এটা সেই বাজার নিয়ে আসছে। তার সে বলছেন আমি গরুটা দীর্ঘদিন যাবত 4 বছর ধরে লালন পালন করেছি। রাজা বাবুর দাম উনি 12 লাখ টাকা বছর 10 লাখের নিচে উনি গরুটা ছেড়ে দিবেন। 7 লাখ টাকা দাম উঠেছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা যে রাজা বাবু রয়েছে, রাজা বাবুর যে বিশাল আকৃতি, আসলে উনি বলছেন অনেক মায়া করে আসলে রাজা বাবুর উনি লালন পালন করেছেন। সবকিছু মিলে যে কুমিল্লার যে বাজার পরিস্থিতি আমি জানাতে চাই, কুমিল্লা আসলে প্রতিটা বাজারে আসলে বড় বড় গরু বাজার বসে। আগামীকাল থেকে আসলে বাজার জমজমাট রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আসলে সর্বশেষ। অরিন, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটের আরো খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। নোয়াখালীতে পশুর দাম কেমন দেখছেন?
অরিন, আপনি জানেন যে আর 3 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানি ঈদ। তো এই কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে পশুর বাজার বসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর একটি প্রসিদ্ধ গরুর বাজারে, পশুর হাটের বাজার, যেটি দত্তহাট নামে পরিচিত, একটি শতাধিক বছরের একটি বাজার। তো এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে গরুর হাট বসে। তো আমি সকাল থেকে এই বাজারে যে চিত্র দেখতে পেয়েছি যে এখানে প্রচুর পরিমাণে পশুর সরবরাহ রয়েছে। গরু, ছাগল, ভেড়ার সাথে মহিষও এই বাজারে উঠেছে। তো এই আস্তে আস্তে ক্রেতাদের আগমনও ঘটছে বাজারে। তবে এখনো পর্যন্ত তেমন একটা গরু বেচা বিক্রি আসলে লক্ষণীয় করা যায়নি বা লক্ষ্য করা যায়নি। তো যারা বিক্রেতা যারা রয়েছেন তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারা আর বাজারে আসবেন এবং তাদের পছন্দনীয় পশু কিনবেন। তবে এরপরে কিছু বিক্রেতার সাথে কথা হয়েছে যে বিভিন্ন ধরনের পশু বাজার রয়েছে, ছোট, মাঝারি এবং বড় সাইজের গরু বাজার রয়েছে। তারা বিভিন্ন যেভাবে বলছে যে যে ক্রেতাদের নাগালের ভিতরে দাম রয়েছে। তবে ক্রেতারা কিছু কিছু ক্রেতা যারা এসেছেন বাজারে অভিযোগ করেছেন যে অন্যান্য বছরের চাইতে এই বছর শুরু থেকে কিছুটা দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে বা দিন গড়ার সাথে সাথে হয়তো বা দাম আরো কিছুটা কমে আসবে এবং দাম তাদের নাগালের ভিতরে আসবে। তবে যারা গরু পশু ক্রেতা রয়েছেন তারা একই সাথে আশা করছেন যে যেহেতু আরো 3 দিন বাকি রয়েছে, এই 3 দিনে বাজার দর হয়তো বা আর একটু পড়বে, তখন তারা সে অপেক্ষায় রয়েছেন। অপরদিকে আজকের এই বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তারা পশু নিয়ে অপেক্ষা করছেন। তবে আশাব্যঞ্জক ক্রেতা তারা বাজারে দেখতে পাচ্ছেন না। একই সাথে যারা বাজারের ইজাদার রয়েছেন তারাও রয়েছেন যে সকাল থেকে তেমন একটা বেচা বিক্রি নেই, তারা বসে রয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যেহেতু আজকে সরকারি ছুটির শেষ দিন, অফিস ছুটির পরে হয়তো বা ক্রেতারা বাজারে আসবেন। অরিন, এই হচ্ছে নোয়াখালী থেকে পশুর হাট নিয়ে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখোশ, যে জীবন দিলেন সবার তরে। এবারে অন্যান্য প্রসঙ্গ। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক থেকে বর্তমানে হাজার কোটি টাকার মালিক কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন। দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ, করেন নামমাত্র ঠিকাদারিও। গেল 15 বছরে তার ও পরিবারের নামে গড়েছেন অঢেল সম্পদ, চড়েন দামি গাড়িতে। নিজের নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সুমন কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন 15 বছর আগেও ছিল না তার তেমন কিছুই। করতেন একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা। হঠাৎ 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘুরে যায় তার ভাগ্যের চাকা। দলীয় প্রভাব খাটিয়ে হন দৌলতপুর কলেজের অধ্যক্ষ। সেখান থেকেই শুরু হয় তার অনিয়ম। শিক্ষক নিয়োগে বাণিজ্য, কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সহ দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ না করে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ। গড়েছেন তার ও তার পরিবার সহ নামে বেনামে অঢেল সম্পদ। ঢাকায় বাড়ি, কুষ্টিয়ায় বাড়ি, দৌলতপুরে জমি, বাড়ি সহ গাড়ির মালিক। উনি আমার বেতন বার করার কারণে করে দিবে, এই কারণে 2 লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন আমাকে ঘোরায়। আমি স্যারকে বলি, স্যার আমার বেতনটা বার করাই দেন, তো উনি বেতন আমাকে বার করাই দেন না, গালাগালি করে। উন্নয়নের নাম করে কলেজের বাড়তি ফি নিয়ে সে নিজের ওই টাকাটা আত্মসাৎ করে। স্থানীয়রা বলছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে সাদিকুজ্জামান সুমন শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক।
নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে তার বিলাসবহুল 6টি বাড়ি, রয়েছে 2টি বিশাল মার্কেট, চড়েন দামি গাড়িতে, নিজ নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সে কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। এই দৌলতপুরে বিলাসবহুল গাড়িতে চড়ে অনেক টাকার মালিক হয়েছে শুধুমাত্র দলীয় পোস্ট ব্যবহার করে। কোন উছিলায় টাকাটা ইনকাম করলো এটা আমরা জানতে চাই। তবে ওই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দাবি, তিনি কোনো অবৈধভাবে সম্পদ অর্জন করেননি, যা সম্পদ রয়েছে তা বৈধভাবেই অর্জিত। আমার যা সম্পদ আছে টোটালি চোখে দেখা এবং টোটালটাই আয়কর ফাঁড়িতে দেওয়া। আর টিআইবির প্রতিনিধিরা বলছেন, কোনো জবাবদিহিতা ও আইনের প্রয়োগ না থাকায় দলীয় প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তাই এসব নেতাদের জবাবদিহিতার আওতায় এনে আইনের সঠিক প্রয়োগের তাগিদ তাদের। দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, যার কারণে এরাও সুযোগ পেয়ে যাচ্ছে এবং বেপরোয়াভাবে তারা এই সমস্ত অপকর্মের লিপ্ত হয়ে আছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের অঢেল সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ দুপুরে আরো থাকছে। দেশে প্রতি 3 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত, লিভার ক্যান্সারের ঝুঁকিতে কোটি মানুষ, পরিশ্রমী হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবারে টি-20 বিশ্বকাপের খবর। আফগানিস্তানের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় নিউজিল্যান্ড। আর টানা 3 জয়ে সুপার 8 নিশ্চিত করেছে উইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে 149 রান তোলে ক্যারিবীয়রা। জবাবে 9 উইকেটে 136 রানে থামে নিউজিল্যান্ড। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে চাপে পড়া নিউজিল্যান্ডের জন্য এই ম্যাচ ছিল বাঁচা মরার লড়াই। ওয়েস্ট ইন্ডিজকে 149 রানে আটকে দিয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল কিউইরা, তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় 13 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। সেই সাথে শঙ্কায় পড়ে গেল তাদের সুপার 8-এর স্বপ্ন। 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় 63 রানেই 5 উইকেট হারায় তারা। ডেভেন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসনরা কেউই পারেননি বড় ইনিংস খেলতে। এরপর বিপদে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন গ্লেন ফিলিপস এবং মিশেল স্ট্যান্টনার। ব্যক্তিগত 40 রান করে আলজেরি জোসেফের বলে ফিলিপস আউট হলে শেষ হয়ে যায় কিউইদের জয়ের স্বপ্ন। শেষ দিকে স্ট্যান্টনার কিছু বাউন্ডারি হাঁকালেও তা শুধু হারের ব্যবধানেই কমিয়েছে। আলজেরি জোসেফ 4টি এবং গুতাকেশ মতি নেন 3 উইকেট। এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে উইন্ডিজ টপ অর্ডার। নিজেদের প্রথম 2 ম্যাচে তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে না হলেও বোল্ড সাউদি নিশাম পরীক্ষায় হতাশ করেন তারা। 30 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর দ্রুতই আদ্রে রাসেল, রোমিও শেইফার্ড, আকিল হোসেনরা ফিরে গেলে 120 রানেই 9 উইকেট হারিয়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যাটিং লাইন আপ। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করেন শেনফেন রাদারফোর্ড। কিউই বোলারদের একের পর এক আছড়ে ফেলেন গ্যালারিতে। তার 39 বলে 68 রানের ঝড়ো ইনিংসে 149 রানের লড়াকু সংগ্রহ পায় তারা। বোল্ট 3টি এবং সাউদি ও ফার্গুসন 2টি করে উইকেট নেন। দেওয়ান মুবাশিরা হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সুপার 8-এর স্বপ্নে রাতে মাঠে নামবে বাংলাদেশ। নাজমুল শান্তদের সামনে এবার নেদারল্যান্ডস। এদিকে ডাচদেরও লক্ষ্য সুপার 8 নিশ্চিত করা। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলা। রিফাত আঞ্জুমের ম্যাচ প্রিভিউ। যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজ, নতুন জায়গা, নতুন কন্ডিশন। তবে বাংলাদেশের লক্ষ্যটা নতুন নয়, সুপার 8। আর সুপার 8-এ টাইগারদের সামনে বাধা নেদারল্যান্ডস। সাউথ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তড়িডুবা বাংলাদেশের অবস্থান আরও শক্ত হতো যদি ম্যাচটা জিততে পারত। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং দুশ্চিন্তা বাড়িয়েছে। যদিও সেই ম্যাচ হারার পেছনে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তও কম দায়ী ছিল না। তবে এমন সিদ্ধান্তের পরও শান্ত লিটন সাকিবদের দৃষ্টিকটু পারফরমেন্স আড়াল করা যায়নি। ডাচদেরকেও হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। গেল ওয়ানডে বিশ্বকাপে এই ডাচদের কাছেই হেরেছিল বাংলাদেশ।
বোলিং বিভাগকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রাখেননি তাসকিন, তানজিম, রিশাদরা। ইনজুরি থেকে ফিরে খেলার জন্য ফিট শরীফুল, তাই বোলিং বিভাগে শক্তি আরো বাড়বে। ডাচদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে অফ ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটারদের। 2-3 জন ভালো ব্যাটিং করছে, যদিও ভাবে চিন্তা করা যায়। লিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় সোফার ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই খুব ভালো টাচে আছে। সো টি-20তে আমার কাছে মনে হয় যে ভালো করতেছে ওই দিনটাতে ওর খেলাটা শেষ করা ইম্পর্টেন্ট। আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে, ও যেন খেলাটা শেষ করে আসে। অন্যদিকে বাংলাদেশের মতো একই অবস্থানে নেদারল্যান্ডস। রান রেটে পিছিয়ে থেকে 3 নম্বরে অবস্থান তাদের। বাংলাদেশকে হারিয়ে তারা মরিয়া থাকবে সুপার 8-এ এক পা দিয়ে রাখতে। You know, we don't underestimate Bangladesh at all. We feel like, you know, we বাংলাদেশে বিশ্বমানের অনেক ক্রিকেটার রয়েছে, তাই প্রতিপক্ষ হিসাবে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগই নেই। আর তাদের বোলিং বিভাগ অন্যতম সেরা। আমরা অন্যান্য ম্যাচে যেভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেই, বাংলাদেশের বিপক্ষেও একই রকমের প্রস্তুতি নিয়েছি। So today is important, getting the feel for the conditions, the ground. টি-20তে 4 বারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে 3 জয়ের বিপরীতে 1 পরাজয়। তবে কিংস্টাউনের মাঠে টি-20 খেলার অভিজ্ঞতা নেই কারো, তাই তো নতুন চ্যালেঞ্জের অপেক্ষা দু দলের জন্য। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। নর্থ আটলান্টিক তীরে দৃষ্টিনন্দন আর্নস ভ্যালি গ্রাউন্ডে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার মিশন। পরিসংখ্যান বলছে স্পিনারদের দাপট থাকবে এই মাঠে। টাইগার স্পিন অ্যাটাকে আছেন সাকিব ও রিশাদ, আর পার্ট টাইমার মাহমুদুল্লাহ। এই স্পিন ত্রয়ী জ্বলে উঠলে কপাল পূর্বে ডাচদের। বিস্তারিত তৌসিফুল হাসানের রিপোর্টে। সেন্ট ভিনসেন্টের নয়নাভিরাম নীল আটলান্টিক পারে আর্নস ভেইল স্টেডিয়াম। স্টেডিয়ামের এতটা কাছেই সমুদ্র যে মাঠের একদিকের দর্শকরা খেলার ফাঁকে চাইলেই উকি মারতে পারবেন নীল জলরাশির দিকে। আইসিসি যেন এই স্টেডিয়ামের কথা ভুলেই গেছে। এখানে সবশেষ যে আন্তর্জাতিক ম্যাচটি হয় সেটি ছিল একটি টেস্ট ম্যাচ। 2014 সালের সেপ্টেম্বরে সেই ম্যাচে টাইগাররা হারে বড় ব্যবধানে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ 10 উইকেটের বড় জয় তুলে নিয়েছিল ম্যাচটিতে। তবে এই মাঠে টি-20 খেলার অভিজ্ঞতা হয়নি সাকিব মাহমুদুল্লাহদের। বাংলাদেশ এখানে 2004 সালের 2টি ওয়ানডে ম্যাচেও হারে। তবে ভালো একটি স্মৃতি আছে যা টাইগারদের অনুপ্রেরণা যোগাবে। 2009 সালে মাশরাফির নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় এই আর্নস ভেইলে। 2 ইনিংসে মাহমুদুল্লাহ নিয়েছিলেন 8টি, সাকিব নিয়েছিলেন 5টি উইকেট, আর আশরাফুল 2 উইকেট। সেঞ্চুরি করে সিরিজ সেরা হয়েছিলেন তামিম ইকবাল। আর্নস ভেইলে আজ পর্যন্ত মাত্র 2টি টি-20 ম্যাচ হয়েছে। 2টিতেই পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান 2 অঙ্কের কোটা পার না করেই আউট হয়েছেন মোহাম্মদ হাফিজের স্পিনে। প্রথম ম্যাচে 2 ইনিংসে 2 দলের স্পিনাররা তুলে নিয়েছিলেন 8টি উইকেট, আর দ্বিতীয় ম্যাচে 11টি উইকেট। 5 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। বোঝাই যাচ্ছে সেন্ট ভিনসেন্টে চলে স্পিনারদের রাজত্ব। সুপার 8-এ জায়গা করে নিতে তাই রিশাদ, সাকিব, মাহমুদুল্লাহর দিকে মুখিয়ে থাকবে টাইগার সমর্থকরা। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শিক্ষক, আমলা ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ময়মনসিংহে প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছে জমিটি সরকারের হলেও আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় একটি পক্ষ নির্মাণ কাজ করছে। সরকারি সম্পত্তি রক্ষায় স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ময়মনসিংহ নগরীর রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামের পাশে 18% জমিতে নির্মাণ হচ্ছে ব্রহ্মপুত্র টাওয়ার নামে বহুতল ভবন। জমির মালিকানা দাবি করে টানানো সাইনবোর্ডে নাম রয়েছে 45 জনের। তাদের কেউ শিক্ষক, রাজনৈতিক নেতা এবং সাবেক আমলা। 2022 সালে 13 ফেব্রুয়ারি ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনে জমিটি জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ উল্লেখ করা হয়। ভূমি অফিসের কাগজপত্র ঘেটে দেখা যায় সিএস মূলে জমিটির মালিক নবু কনস্টেবল, আরওয়ার মূলে খাস খতিয়ানে লিপিবদ্ধ থাকলেও বিআরএসে আনোয়ারা বেগমের নাম উঠে আসে। পরবর্তীতে আইন ভঙ্গ করে আনোয়ারার কাছ থেকে নামমাত্র মূল্যে প্রভাবশালীরা জমিটি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের কোনো ডেভেলপারের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তারা বিভিন্ন জায়গায় জমি কিনে আর বহুতল বিল্ডিং করে আর তারা বিক্রি করে। এই জমিটা নিয়ে আমি সিএস মূলে মামলা করছি কোর্টে। সরকারি জায়গায় কিন্তু এটা কিভাবে ওরা বিল্ডিং করতেছে, ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে, আমি সেটাই বুঝতে পারলাম। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা দ্রুত গতিতে এটার আপনার বিভিন্ন পদক্ষেপ নিয়ে
জমিতে সরকারি খাস খতিয়ানের অংশ রয়েছে জানিয়ে স্থাপনা নির্মাণকারীরা বলছেন, মামলা চলমান থাকলেও স্থগিতাদেশ না থাকায় বহুতল ভবন করছেন তারা। জমির কোনো জটিলতা নাই, একটা ক্লারিক্যাল মিস্টেক আছে, একটা দাগ, এটা আর অন্য কোনো কিছু না। সরকারি খাস খতিয়ানের অংশ আছে এর সাথে, কিন্তু সরকারি খাস খতিয়ানের দেখা না। অনুপস্থিত থাকাতে তার উপরে কোর্ট একটু নাখুশই একটা স্থগিতাদেশ দিয়েছিল যে শুনানি করার আগ পর্যন্ত স্থগিত থাকবে। পরে উনি যখন শুনানি করছেন তখন ওই আদেশ প্রত্যাহার হয়ে গেছে। সরকারি স্বার্থ রক্ষায় নির্মাণ কাজ বন্ধের পর ফের চালুর নির্দেশনা দিয়েছেন ভূমি সহকারী কমিশনার। যদিও জেলা প্রশাসকের দাবি, আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি জমিতে কাজ করার সুযোগ নেই। তো ব্যাকেট হয়ে গেলে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কার্যক্রম চালাতে কোনো বাধা নিষেধ নাই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এই মুহূর্তে আর বাড়িতে করতে পারছি না। বিজ্ঞ আদালত থেকে যদি আবার কোনো ইনজাংশন আসে সেক্ষেত্রে তার প্রেক্ষিতে আমরা আবার তাদেরকে বাড়িতে করতে পারবো। কোনো জায়গা অবৈধভাবে দখল, সেটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। যেহেতু যে বিষয়টির অবতারণা করেছেন সেটা আমার একটু খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে যদি সেটা আমাদের সরকার সম্পত্তি হয়ে থাকে, আদালতের বিচারাধীন থাকে, তাহলে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কেউ কোনো রকম কাজ করতে না পারে সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এর আগে গেল বছরের 11 মে সদর উপজেলার তৎকালীন ভূমি সহকারী কমিশনার HM ইবনে মিজান নোটিশ জারি করে জমিটির হোল্ডিং বন্ধ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে প্রতি 3 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। এর মধ্যে অন্তত 1 কোটি মানুষ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন, কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও অ্যালকোহল পানসহ নানা কারণে বাড়ছে এই রোগের প্রকোপ। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব ফ্যাটি লিভার দিবস। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। এই জায়গাটা আছে না, এই জায়গাটা খালি বেটা করে সিলকায় গাইয়া। চাঁদপুর থেকে 55 বছরের তসলিমা বেগম এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে। গেল 1.5 বছর ধরে পেট বেড়ে যাওয়া, শরীর দুর্বল হওয়া সহ নানা জটিলতা হলে পরীক্ষায় ধরা পড়ে ফ্যাটি লিভার। রক্তে চর্বির মাত্রা বেড়ে দেখা দেয় নানা জটিলতা। শুধু গামায় আমার, শুধু গামায় আর শরীরটা দুর্বল হয়ে থাকে বেশি, শরীরটা বাইরে থাকে আমার, হাতটি আমার চিকুন থাকে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন নার্স রোকেয়া আক্তার। দীর্ঘমেয়াদী ফ্যাটি লিভারে মুটিয়ে যাওয়ার পর দেখা দেয় বুকে ব্যথার মতো জটিলতা। বাঁ সাইডের এই সাইডটা থেকে প্রচন্ড পেন করে, এখান থেকে পেন করে পুরো পেটটা দিয়ে পেন হয়। লিভার বিভাগে চিকিৎসা নিতে আসা অর্ধেকের বেশি রোগী আসেন ফ্যাটি লিভার নিয়ে। ওষুধের চেয়ে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে রোগটি প্রতিরোধে জোর দেন চিকিৎসকরা। প্রতি 6 মাসে 10 ভাগের 1 ভাগ যদি ওজন নিয়ন্ত্রণ করতে পারেন, খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রণ করতে পারেন, ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। যদি ফ্যাটি লিভার থেকে স্টিয়াটোহেপাটাইটিস বা ন্যাশ, যেটা আমরা দীর্ঘস্থায়ী ফ্যাটি লিভার বলি, এরকম না হয়ে যায়, সে পর্যন্ত ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে ভর্তি অধিকাংশ রোগী সিরোসিসের। নানান টেস্ট এটা করা, ওষুধ দিছে, পেট ব্যথা কম। সিটি স্ক্যান করছে, সিটি স্ক্যানের ভিতরে কি সমস্যা ধরা পড়ছে, যে ভাইরাসটা এটা অনেকদিন যাবত নাকি বসবাস করে, এরপর হঠাৎ করে এটা আক্রমণ করে। বমি, জ্বর, পেট ব্যথা, খাবার অরুচি এগুলো হয় আর কি। তার পরবর্তীতে আর কোনো লক্ষণ সেরকম পাওয়া যায় না, শুধু চোখ হলুদ, হাত পায়ের পাতা হলুদ এগুলোই পাওয়া যায়। দেশে বর্তমানে 4.5 কোটির বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত রোগী আছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে সিরোসিসের ঝুঁকিতে অন্তত 1 কোটি মানুষ। নীরবে রোগটি মহামারী আকার ধারণ করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যে দেশে আজ ফ্যাটি লিভার সিরোসিস, লিভার ক্যান্সার দ্বিতীয় প্রধান কারণ, সারা পৃথিবীতেও তাই, সেখানে লিভার বিশেষজ্ঞের সংখ্যা অনেক কম, ফলে একটি সমন্বিত পদক্ষেপ দরকার। আমি আশা করি যে আমাদের সরকার যে NCDC কার্যক্রম আছে, সেই কার্যক্রমের অধীনে ফ্যাট লিভারের বিষয়ে একটি জাতীয় OP বা অপারেশন প্ল্যান গ্রহণ করবেন পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যা মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে। কায়িক পরিশ্রম, চর্বিযুক্ত খাবার কম খাওয়া, অ্যালকোহল পরিহার করা গেলে এ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।